দুদিন এক রাতের সপ্তাহান্তের ছুটিতে কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টার দূরত্বে যদি একসাথে সমুদ্র, পাহাড়, ঝর্ণা, নদী আর জঙ্গলও পাওয়া যেত তাহলে মন্দ হতো না, তাই না? আর তার সাথে যদি পাওয়া যেত ট্রেকিংয়ের মজা, তাহলে তো আর কথাই হয় না। উপরি পাওনা হিসেবে যদি জগন্নাথ দেবের দর্শন পান তার রথে উঠে, তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, আজকের ভিডিওতে সেরকমই এক জায়গার হদিস দেব, যেটি অবস্থিত উড়িষ্যার বালাসোরে, যেখানে দেখে নিতে পারবেন চাঁদিপুর সি বিচ, ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, নীলগিরি রাজবাড়ি ও জগন্নাথ মন্দির, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, চণ্ডী মন্দির, দেবকুণ্ড, কালো ড্যাম ও ব্লু লেক। সাথে দেখে নেব কম খরচে থাকা, খাওয়া সবকিছুর সেরা ঠিকানা, সম্পূর্ণ ভ্রমণ গাইড ও মাথাপিছু খরচ। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চাঁদিপুর আর বালাসোর ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটি হবে? গ্রীষ্মকালটি বাদ দিয়ে বছরের যে কোনো সময় আপনারা চাঁদিপুর এবং বালাসোর ঘুরতে আসতে পারেন। যেমন আমরা গিয়েছিলাম জুন মাসের শেষের দিকে, যখন প্রকৃতি একেবারে সবুজে ভরে উঠেছিল। এবার জেনে নেওয়া যাক বালাসোর যাওয়ার সব থেকে ভালো ট্রেন কোনটি হবে। হাওড়া থেকে অনেক ট্রেনই বালাসোর পৌঁছয়, কিন্তু তার মধ্যে সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে সকালে ছাড়ে বন্দে ভারত এক্সপ্রেস। বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৃষ্টি ভেজা সকালে আমরা সবাই চলে এসেছি হাওড়া স্টেশনে। এখন আজ আমাদের 6:10 বন্দে ভারত এক্সপ্রেস। চলুন, আমাদের এবারে উদ্দেশ্য হচ্ছে বালাসোর। চলুন বন্ধুরা, দেখতে থাকুন ব্লগটি। হাওড়া থেকে সকাল 6:10 রওনা হয়ে বালাসোর পৌঁছে দেয় ঠিক সকাল 9টার মধ্যে। বালাসোর যাওয়ার আরেকটি ভালো ট্রেন হলো ফলকনামা এক্সপ্রেস, যেটি ছাড়ে হাওড়া থেকে সকাল 8:25 এবং বালাসোর পৌঁছে দেয় পৌনে 12টার মধ্যে। আর অফিসের ডিউটি সেরে যদি রাতের ট্রেন ধরতে চান, তাহলে ধরতে পারেন চেন্নাই মেল, যেটি হাওড়া থেকে রাত 11:45 রওনা হয়ে পৌঁছে দেয় ঠিক ভোর 3টের সময়। বন্দে ভারত এক্সপ্রেসে তার নির্দিষ্ট সময় স্টেশন থেকে রওনা দিলাম আমরা। নির্দিষ্ট সময় বন্দে ভারত আমাদের পৌঁছে দিল বালাসোর স্টেশন। আমরা চলে এসেছি এখন বালেশ্বর স্টেশনে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এবার আমরা 4 হুইলার ধরবো, আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে। চলুন গাড়িতে ওঠা যাক। এবার বালাসোর তো পৌঁছে গেলেন, এবার ভাবছেন ঘুরবেন কিভাবে আর থাকবেনই বা কোথায়? তাহলে ভিডিওটি একবারও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। স্টেশনের ডান দিকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই আপনারা পেয়ে যাবেন অটো স্ট্যান্ড, আর সেখান থেকেই আপনারা অটো বা গাড়ি বুকিং করে সাইট সিন করতে শুরু করতে পারবেন। আমাদের গাড়ি অলরেডি স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। এখন আমরা চলেছি আমাদের প্রথম গন্তব্যস্থল চাঁদিপুর সি বিচের উদ্দেশ্যে, যেটা বালাসোর স্টেশন থেকে প্রায় 17 কিলোমিটার দূরে অবস্থিত। চলে এসেছি চাঁদিপুরের সি বিচ দেখতে। চলুন যাওয়া যাক। চাঁদিপুরের এই সি বিচ অনেকটাই জোয়ার ভাটার ওপর নির্ভরশীল, তাই অনেক সময় এটি এগিয়ে আসে অথবা পিছিয়ে যায়, তাই এটিকে ভ্যানিশিং সি বিচও বলা হয়ে থাকে। এই চাঁদিপুর সি বিচের একদম কাছেই পেয়ে যাবেন ওড়িশা গভর্নমেন্টের গেস্ট হাউস পান্থনিবাস। চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। অনলাইন বুকিংটি করতে হবে স্ক্রিনে দেওয়া এই ওয়েবসাইটের মাধ্যমে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, বসে না শহরে। এবার আমরা এগিয়ে চললাম ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের উদ্দেশ্যে। চাঁদিপুর সি বিচ থেকে প্রায় 22 কিলোমিটার দূরে অবস্থিত এই ক্ষীরচোরা গোপীনাথ মন্দির।
এই মন্দির সংলগ্ন একটি দিঘি বা বড় পুকুরে দেখা মিলল একসাথে প্রচুর মাছ এবং ছোট্ট ছোট্ট কচ্ছপের, যার দর্শন আগে কখনো পেয়েছি বলে কোথাও গিয়ে মনে পড়ছে না। আর দেখছেন সাথে এই ছাগলটি কিভাবে বিস্কিট খাওয়ার জন্য লাফালাফি লাগিয়ে দিয়েছে একেবারে। এবার আমরা এগিয়ে চললাম ইমামি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে। এবার আমরা চলে এসেছি ইমামি জগন্নাথ টেম্পলে, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। হ্যাঁ, জগন্নাথ এখন মাসির বাড়ি আছে, তাই মন্দির এখন পুরোপুরি বন্ধ আছে, দেখতেই পাচ্ছি। এই জগন্নাথ মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের মাথায় রয়েছে অষ্টধাতু দিয়ে নির্মিত একটি চক্র, যা নীলচক্র নামেই পরিচিত। বালাসোর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে মিত্রপুরে রয়েছে এই ব্লু লেক। আমরা এখন চলে এসেছি ব্লু লেকে। এটি আসলে একটি কৃত্রিম লেক, যেটি খনন কার্যের ফলে তৈরি হয়েছে। এবার আমরা নীলগিরির দিকে এগিয়ে চললাম। নীলগিরি মার্কেটের উপরেই রয়েছে জগন্নাথ মন্দির ও রাজবাড়ি। চলে এসেছি নীলগিরি জগন্নাথ টেম্পলে, চলুন ভেতরে ঢুকে দেখা যাক। আমরা এখন রয়েছি নীলগিরি জগন্নাথ মন্দিরে। বালাসোর থেকে মাত্র 17 কিলোমিটার দূরে স্বর্ণচূড়া পাহাড়ের পাদদেশে এই মন্দিরের অবস্থান। নীলগিরি জগন্নাথ মন্দিরের একদম পাশেই রয়েছে নীলগিরি রাজবাড়ি। খঞ্জ রাজাদের আদি বাসস্থান ছিল এই নীলগিরি। এই রাজবংশের বর্তমান সদস্য হলেন রাজা জয়ন্ত চন্দ্র। আমরা এখন চলে এসেছি নীলগিরি রাজবাড়িতে। এইটা একদম অবস্থিত ঠিক নীলগিরি জগন্নাথ টেম্পলের ঠিক পাশেই। এই যে এটা একদমই ভগ্ন প্রায়, এখানে আর কেউ থাকে না, আর ঢুকতেও দেওয়া হচ্ছে না। যেহেতু আমরা রথের ঠিক দুদিনের মাথাতেই বালাসোর বেড়াতে গিয়েছিলাম, তাই ভাগ্যক্রমে রাজবাড়ি থেকে বেরিয়েই নীলগিরি মার্কেটের একটু আগে যেতেই দর্শন মিলল মহাপ্রভুর। আর এই প্রথম রথে উঠে ওনাকে স্পর্শ করার সৌভাগ্য হলো। আপনারা যারা চাইছেন রথে উঠে এমনভাবে মহাপ্রভুর কাছে যাবেন, তাহলে অবশ্যই রথের পর বা রথে এই একটা বালাসোরের ট্রিপ কিন্তু প্ল্যান করতেই পারেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসছিল, এবার আমাদের হোটেলে যাওয়ার পালা। আমাদের এই দুদিনের অস্থায়ী ঠিকানাটি হলো বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে অবস্থিত KR রিসর্ট। আগে এটি OTDC পান্থনিবাস ছিল, বর্তমানে এটি KR রিসর্ট দ্বারা পরিচালিত। থাকার জন্য রয়েছে কটেজ ও ট্রি হাউস। আমরা যেই রুমে ছিলাম, চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। এখানে বিভিন্ন রেঞ্জের রুম অ্যাভেলেবেল রয়েছে, যার স্টার্টিং প্রাইস হলো 1300 টাকা থেকে 4 বেলার খাওয়া দাওয়া নিয়ে, অর্থাৎ প্রথম দিনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার ও নেক্সট ডে মর্নিং ব্রেকফাস্ট ইনক্লুডিং। ব্যালকনি থেকে দাঁড়ালে পুরো রিসর্টটাকে তো দেখা যাচ্ছেই, কিন্তু সব থেকে বেশি যেটা নজর কাটছে সেটি হলো সামনের এই উঁচু পাহাড়গুলো। হ্যাঁ, নীলগিরি পাহাড়। মনে হচ্ছে যেন হাত দিলেই ছোঁয়া যাবে এই পাহাড়গুলো, তাই না? আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে চলে এলাম ডাইনিং হলে। লাঞ্চ করতে এসে দেখলাম এখানে রয়েছে এলাহি আয়োজন, একেবারে মন ভরে গেল। আমরা খুব তাড়াতাড়ি আমাদের লাঞ্চটি সেরে বেরিয়ে পড়লাম আমাদের এখানে আসার অন্যতম মূল আকর্ষণ
পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করার উদ্দেশ্যে। লাঞ্চ করে নিয়ে আমরা এখন যাচ্ছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। চল। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা দিনের একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। প্রায় 2 কিলোমিটার হেঁটে আমরা এখন জাস্ট এসছি পঞ্চলিঙ্গেশ্বরের গেটে। এখনও 300খানা সিঁড়ি ওপরে উঠে মেন পয়েন্টে যেতে হবে। চলুন যাওয়া যাক। হাতে সময় ছিল খুবই কম, কারণ মন্দির বন্ধ হওয়ার সময় বিকেল 5:30, আর সামনেই রয়েছে এই 311টি সিঁড়ি। মহাদেবের কাছে পৌঁছানো কি এতই সহজ? এটা কি এতই মুখের কথা? এই দীর্ঘ পথ চলে 311 সিঁড়ি মনের জোর নিয়ে অতিক্রম করলে তবেই দেখা মিলবে তার। পাথরের কাছে এই জলস্রোতের ঠিক নিচেই রয়েছে 5টি শিবলিঙ্গ, আর এই 5টি শিবলিঙ্গ থেকে জায়গাটির নাম হয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। শেষ মুহূর্তে এসে এত রোমাঞ্চকরভাবে মহাদেবকে স্পর্শ করতে পেরে সত্যি অভিভূত হয়েছিলাম। মহাদেবকে স্পর্শ করে নিজেদের মনস্কামনা জানিয়ে মুহূর্তগুলোকে একেবারে উপভোগ করে এবার আমাদের ফিরে যাওয়ার পালা। সন্ধ্যে নামছে। রিসর্টে ফিরে দেখলাম আলোয় সেজে উঠেছে কেআর রিসর্ট। সারাদিনের প্রচুর ক্লান্তি, তাই আলোয় মোড়া কেআর রিসর্ট একটুখানি ঘুরে দেখেই আমরা একটু তাড়াতাড়ি আজ ডিনার সেরে শুয়ে পড়লাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো ডে 2। আমরা ব্রেকফাস্ট সেরে নিয়ে এখন যাচ্ছি দেবকুণ্ডের উদ্দেশ্যে। ওই যে আমাদের গাড়ি, চলুন এবার গাড়িতে ওঠা যাক। শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের যাত্রা। রিসর্ট থেকে দেবকুণ্ডের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। যাওয়ার পথেই আমরা দর্শন করে নিলাম চণ্ডী মন্দির। আজ আমাদের ডে 2 আর তার ফার্স্ট স্পট হচ্ছে চণ্ডী মন্দির। এই যে চলুন যাওয়া যাক ভেতরে। চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর ট্রিপের অন্যতম আকর্ষণ হলো এই দেবকুণ্ড। আমাদের গাড়ি ছুটে চলেছে শিমলিপাল ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে। চারিদিকে পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে এখন আমরা চলে এলাম দেবকুণ্ডের পার্কিং স্পটে। আমরা এখন চলে এসেছি দেবকুণ্ডতে। এখান থেকে প্রায় 6 কিলোমিটার পথ আমাদের অতিক্রম করতে হবে এই ব্যাটারি চালিত গাড়িতে। ভাড়া মাথাপিছু 70 টাকা করে। এন্ট্রি টাইম সকাল 7টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তবে আমাদের এই এন্ট্রি নিয়েই ছিল প্রবল সংশয়, কারণ মাঝপথে একটি ব্রিজ প্রায় ওভারফ্লো হয়ে গিয়েছিল গত 3 দিনের প্রবল বর্ষণের কারণে। ওদেরকে বেশ কিছুটা রিকোয়েস্ট করে এবং ভগবানকে অনেক ডেকে আমরা এগিয়ে পড়লাম। আমরা এখন দেখতে যাচ্ছি দেবকুণ্ড ড্যাম। বৃষ্টি হচ্ছে, জল বেড়ে গেছে বলছে, তার জন্য হতে পারে যে মিডিল রাস্তা থেকে আমাদের আবার ফিরে আসতে হতে পারে। এখন দেখা যাক, আমরা ভগবানকে ডাকছি যাতে পৌঁছে যেতে পারি একদম দেবকুণ্ড অবধি। দেখা যাক কি হয়, চলুন। মোহনবাগানের গেট খোলো। দুদিকে বৃষ্টি ভেজা ঘন জঙ্গল, সাথে সাফারি কারে ভ্রমণ করার অভিজ্ঞতা কিন্তু অতুলনীয়। আপনারা যদি যান তবে এই স্পটটা মিস করা কিন্তু একেবারেই যাবে না। আমাদের ড্রাইভার দাদার মুখে শুনলাম এখানে অনেক ধরনের বন্য জন্তুরই নাকি উপস্থিতি রয়েছে, যাদের দর্শন যে কোনো সময়ই মিলতে পারে। কিছু বলুন।
জঙ্গল, পাহাড় আর সামনে দেবকুণ্ড, অপূর্ব সুন্দর নিদর্শন এই প্রকৃতি। কোথায়? আরে বাবা, জয় জগন্নাথ। এই দেখো, জলটা দেখো, বাবা রে। চোখের সামনে দেবকুণ্ড। কুণ্ড কথার অর্থ পুকুর। কথিত আছে এই পুকুরে স্নান করতে আসতেন স্বয়ং দেবতারা, যার জন্য এই জায়গাটির নাম হয়েছে দেবকুণ্ড। বাধা অতিক্রম করে আমরা চলে এসেছি এখন দেবকুণ্ড ফলস। একবার জাস্ট স্পিডটা দেখুন, ভয়ঙ্কর, ব্লোয়িং, কি সুন্দর লাগছে। পাহাড় থেকে প্রায় 100 ফুট উচ্চতার এই বিশাল ঝর্ণার জলরাশি সশব্দে আছড়ে পড়ছে এই কুণ্ডে, আর ঘন বর্ষায় যেটি হয়ে উঠেছে আরো ভয়ঙ্কর, রোমাঞ্চকর। আমরা যেই স্থান থেকে দাঁড়িয়ে দেবকুণ্ড দর্শন করেছিলাম তার পাশ দিয়েই একটি হাঁটা সিঁড়ি সোজা উপরের দিকে উঠে গেছে, এবং সেই সিঁড়ি অতিক্রম করলে তবেই পৌঁছানো যাবে মা অম্বিকা দেবীর মন্দিরে। কিন্তু প্রবল বর্ষণের কারণে গত 3 দিন ধরে এই রাস্তা আপাতভাবে বন্ধ। তবে এখানে দর্শন মিলল কয়েক ঝাঁক রং বেরঙের প্রজাপতি, যাদের উপস্থিতি জায়গাটিকে আরো রঙিন করে তুলেছিল। এই অপরূপ সৌন্দর্যের কারণে দেবকুণ্ড আমাদের মনের মণিকোঠায় অনেক দিন জায়গা করে নেবে। আমরা এখন দেবকুণ্ড থেকে বেরিয়ে হয়ে এগিয়ে চলেছি পরের গন্তব্য কালো ড্যাম দর্শন করার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি কালো ড্যামে। ভিউটা জাস্ট এনজয় করুন। পরন্তু বিকাল পৌঁছে গেলাম কালো ড্যাম, যেটি অবস্থিত ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ড্যাম দর্শন করে চলার পথে লাঞ্চটা সেরে নিলাম। পড়ছে মুষলধারে বৃষ্টি, আর আজ আমাদের ফেরার ট্রেন সন্ধ্যে 7টায়, চেন্নাই হাওড়া মেল। হাতে কিছুটা সময় ছিল, তাই ফেরার পথে হয়ে এলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে। আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। ওই তো আপনাদের সাথে কিছুক্ষণ আগেই শেয়ার করেছি ইমামি জগন্নাথ মন্দির, কিন্তু জগন্নাথ দেবকে কি শেয়ার করতে পেরেছি? পারবো কিভাবে? জগন্নাথ দেব তো তখন মাসির বাড়িতে রয়েছে, আর সেই মাসির বাড়িতেই আমরা এবার আপনাদের ঘুরে দেখাচ্ছি। এবার জেনে নেওয়া যাক বালাসোর ভ্রমণে 1 রাত 2 দিনে জনপ্রতি খরচ কত হতে পারে। হাওড়া থেকে বালাসোর বন্দে ভারত এক্সপ্রেসে এসি চেয়ার কারে খরচ পড়েছিল মাথাপিছু 1500 টাকা। 8 সিটার কারের জন্য আমাদের পার ডে 3500 টাকা করে, দুদিনের জন্য 7000 টাকা লেগেছিল। কেআর রিসর্টে 3টে ডিলাক্স রুম নিয়েছিলাম আমরা, খরচ পড়েছিল 1750 টাকা করে। সাথে কার পার্কিং এবং আনুষঙ্গিক কিছু খরচ মিলে আমাদের 8 জনের টোটাল খরচ পড়েছিল প্রায় 32,000 টাকা মতো। সুতরাং মাথাপিছু খরচ পড়েছিল প্রায় 4000 টাকার মতো। তবে বন্ধুরা, আপনারা যদি বাজেট ট্যুর প্ল্যান করতে চান, সেক্ষেত্রে আপনারা স্লিপার ক্লাস ট্রেন টিকিট বুক করতেই পারেন। খরচ পড়বে 410 টাকা আপ অ্যান্ড ডাউন। স্টেশনে নেমে ভাড়া করে নিন অটো, খরচ পড়বে 700 টাকা। তাছাড়া চাঁদিপুর অথবা পঞ্চলিঙ্গেশ্বরের কাছে পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের হোটেল বা লজ। আপনাদের সাথে দেখা হবে পরের পর্বে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এই ভিডিওটি সকলের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।